আসসালামু আলাইকুম দর্শক। পুরো মধ্যপ্রাচ্য জুড়ে চলছে তৃতীয় বিশ্বযুদ্ধের দামামা। একদিকে রাশিয়া ইউক্রেন, অন্যদিকে ইরান ইসরায়েল ও ফিলিস্তিন নিজের শক্তি প্রদর্শনে ব্যস্ত। তারই মধ্যে সিরিয়ায় আবার শুরু হয়েছে নতুন যুদ্ধ। দর্শক, আন্তর্জাতিক বিশ্বের সর্বশেষ খবর আমাদের হাতে এসে পৌঁছেছে। আপনাদের সাথে আছি আমি মাহাদি হাসান। শুরুতে জানিয়ে দিব গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক শিরোনাম, তারপরে থাকবে বিস্তারিত। সিরীয় সংঘাতে এবার রাশিয়া ও তুরস্ক মুখোমুখি হওয়ার শঙ্কা। বিদ্রোহীদের দখলে আলেপ্পো, অবিরাম বিমান হামলা রাশিয়ার। গাজায় যুদ্ধ অপরাধের হুঁশিয়ারি সাবেক ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রীর। দর্শক, আরও থাকছে সীমান্ত বন্ধ হওয়ার গুজব, তড়িঘড়ি ভারত থেকে দেশে ফিরছেন বাংলাদেশিরা। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তার আগে এই ভিডিওতে একটা লাইক করে দিবেন এবং ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং কে কোন এলাকা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন তা কমেন্ট করে জানিয়ে দিবেন। সিরীয় সংঘাতে এবার রাশিয়া ও তুরস্ক মুখোমুখি হওয়ার আশঙ্কা। সিরিয়ার সামরিক বাহিনী রোববার দেশের উত্তর পশ্চিমাঞ্চলে বিদ্রোহীদের থামানোর জন্য বাড়তি সৈন্য মোতায়েন এবং বিমান হামলা পরিচালনা করে। একই সময় বিদ্রোহীদের অপ্রত্যাশিত অভিযান প্রতিহত করতে ইরান সিরিয়ার সরকারকে সমর্থন করার অঙ্গীকার করেছে। সিরিয়ার দীর্ঘস্থায়ী গৃহযুদ্ধে ইরান সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদকে গুরুত্বপূর্ণ রাজনৈতিক এবং সামরিক সমর্থন দিয়ে আসছে। কিন্তু গত বুধবার শুরু হওয়া এই সংঘর্ষে তেহরান দামেস্ককে কী ধরনের সহায়তা দিতে পারবে তা পরিষ্কার নয়। কথিত জিহাদি সংগঠন হায়াত তাহরির আল শাম এর নেতৃত্বে বিদ্রোহীরা আলেপ্পো এবং সংলগ্ন ইদলিব প্রদেশের মফস্বল অঞ্চলে হামলা চালায়। এরপর তারা হামা প্রদেশের উদ্দেশ্যে রওনা হয়। সংঘর্ষ বেড়ে যাওয়ার ফলে মধ্যপ্রাচ্যে অস্থিতিশীলতার আরেকটি জানালা খুলে যাবার সম্ভাবনার সৃষ্টি হল। যখন ইসরায়েল গাজায় হামাস এবং লেবাননে হিজবুল্লাহর সঙ্গে লড়াই করছে, এর ফলে রাশিয়া এবং তুরস্ক একে অপরের বিরুদ্ধে সরাসরি যুদ্ধে লিপ্ত হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে, কারণ সিরিয়াতে তাদের দুজনের নিজস্ব স্বার্থ রয়েছে। বিদ্রোহীরা বুধবার তাদের অভিযান ঘোষণা করে এবং ঠিক যখন ইসরায়েল এবং হিজবুল্লাহর মধ্যে যুদ্ধবিরতি শুরু হয় এবং আঞ্চলিক শান্তির জন্য আশা সৃষ্টি হয়, এই অভিযান প্রেসিডেন্ট আসাদের জন্য ভীষণ বিব্রতকর এবং এটা এসেছে এমন সময় যখন তার মিত্রদেশগুলো ইরান এবং তার সমর্থিত গোষ্ঠীগুলো আর রাশিয়া তার নিজস্ব সংঘাত নিয়ে ব্যস্ত। বিদ্রোহীদের দখলে আলেপ্পো, অবিরাম বিমান হামলা রাশিয়ার। যুক্তরাজ্য ভিত্তিক সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস বলছে, সিরিয়ায় বিদ্রোহীরা আলেপ্পো দখলের পর আরও অগ্রসর হয়েছে। অন্যদিকে তাদের লক্ষ্য করে বিমান হামলা চালিয়ে যাচ্ছে রাশিয়া। খবর বিবিসির। প্রতিবেদনে বলা হয়েছে, আলেপ্পোর একটি হাসপাতালে বিমান হামলায় অন্তত ১২ জন নিহত হয়েছেন। এছাড়া ইদলিবের উত্তর পশ্চিমে এক হামলায় আরও ৮ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছে বলে জানিয়েছে এসওএইচআর। ইদলিবের গ্রামীণ এলাকা ছাড়াও হামার যেসব এলাকার নিয়ন্ত্রণ বিদ্রোহীরা নিয়েছে সেখানেও হামলা করেছে রাশিয়া। পর্যবেক্ষকদের উদ্ধৃত করে বলছে বার্তা সংস্থা এএফপি বলেছে, দেশটিতে গৃহযুদ্ধ শুরুর পর এবারই প্রথম সিরিয়ার সরকার আলেপ্পোর ওপর নিয়ন্ত্রণ হারালো। গত বুধবার থেকে বিদ্রোহীদের এই বিস্ময়কর নতুন অভিযান শুরু হয়েছে। সাম্প্রতিক বছরগুলোর মধ্যে এটাই সেখানে বড় ধরনের লড়াই। বিদ্রোহীদের অভিযানের নেতৃত্বে আছে ইসলামপন্থী জঙ্গি গোষ্ঠী হায়াত তাহরির আল শাম এবং তাদের সঙ্গে যোগসূত্র আছে এইচটিএস তুরস্ক সমর্থিত এমন কয়েকটি উপদল। এখন পর্যন্ত ২০ জন বেসামরিক নাগরিকসহ ৩০০-র বেশি মানুষের মৃত্যুর তথ্য দিয়েছে এসওএইচআর। ২০১৬ সালের পর এবারই প্রথম রুশ যুদ্ধবিমান আলেপ্পোতে হামলা চালালো। সিরিয়ার গৃহযুদ্ধ যখন মারাত্মক আকারে ধারণ করেছিল তখন প্রেসিডেন্ট বাশার আল আসাদকে ক্ষমতায় রাখতে রাশিয়ার বিমান বাহিনী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। এসওএইচআর জানিয়েছে, রোববার ইদলিবের একটি শরণার্থী শিবিরে রাশিয়ার বিমান হামলার ঘটনা ঘটছে। উত্তর পশ্চিমাঞ্চলীয় এ শহরে এইচটিএস এখন নিয়ন্ত্রকের ভূমিকায় আছে। এছাড়া আলেপ্পো ইউনিভার্সিটি হাসপাতালেও হামলা হয়েছে। শহরের অন্য অংশগুলোকেও হামলার টার্গেট করা হয়েছে। বিবিসি বলছে, বিরোধী যোদ্ধারা সেখানকার সবগুলো শহরের নিয়ন্ত্রণ নিয়েছে। শুধু কিছু এলাকা বাকি আছে যেগুলো কুর্দি বাহিনী নিয়ন্ত্রণ করছে। পাল্টা আক্রমণের প্রস্তুতি নেওয়ার জন্য শহর থেকে সরকারি বাহিনী প্রত্যাহার করে নেওয়া হয়েছে।
বিদ্রোহীরা আলেপ্পো থেকে এখন দেশটির চতুর্থ বৃহত্তম শহর হামার দিকে অগ্রসর হচ্ছে। গাজায় যুদ্ধাপরাধের হুঁশিয়ারি সাবেক ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রীর। ইসরায়েলের সাবেক প্রতিরক্ষামন্ত্রী মোশে ইয়ালান গাজা উপত্যকায় যুদ্ধাপরাধ এবং জাতিগত নির্মূলের অভিযোগে ইসরায়েলকে অভিযুক্ত করেছেন। ইসরায়েলি সংবাদ মাধ্যম কানে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেছেন, গাজায় যা ঘটছে এবং আমাদের থেকে যা লুকানো হচ্ছে তা নিয়ে আমি সতর্ক করতে বাধ্য হচ্ছি। দিন শেষে সেখানে যুদ্ধাপরাধ ঘটছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে। ইসরায়েলের কট্টর ডানপন্থী প্রধানমন্ত্রী নেতানিয়াহুর মন্ত্রিসভার সদস্যদের উদ্দেশ্যে ইয়ালন অভিযোগ করেন, তারা উত্তর গাজা থেকে ফিলিস্তিনিদের বিতাড়িত করে সেখানে পুনরায় ইহুদি বসতি স্থাপন করতে চাইছেন। ইসরায়েলের বর্তমান পরিকল্পনা সম্পর্কে ইয়ালন বলেন, তারা অঞ্চল দখল করতে, সংযুক্ত করতে এবং আরবদের নির্মূল করতে চাইছে। ইসরায়েলের গৃহায়ন মন্ত্রী ইটজা গোল্ডকনভ গাজা সীমান্ত পরিদর্শনকালে পুনরায় বসতি স্থাপনের পরিকল্পনা সমর্থন করেছেন। আন্তর্জাতিক সম্প্রদায় সাধারণত 1967 সালের যুদ্ধে ইসরায়েল দখলকৃত ভূমিতে নির্মিত বসতিগুলোকে অবৈধ হিসেবে দেখে এবং এগুলোকে শান্তির জন্য বাধা হিসেবে বিবেচনা করে। প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সরকারে 2013 থেকে 2016 সাল পর্যন্ত প্রতিরক্ষামন্ত্রীর দায়িত্বে ছিলেন মোশে ইয়ালুন। ইয়ালনের এমন মন্তব্য সরকারের কট্টরপন্থীদের কাছ থেকে তীব্র প্রতিক্রিয়া পেয়েছে। নেতানিয়াহুর লিকুদ পার্টি ইয়ালনের মন্তব্যকে মিথ্যা ও কুৎসা বলে অভিহিত করেছে। পররাষ্ট্রমন্ত্রী গিডিয়ন সার বলেছেন, ইসরায়েলের প্রতিটি পদক্ষেপ আন্তর্জাতিক আইন মেনেই করা হয়। ইয়ালন তার বক্তব্যের ক্ষতি বুঝতে পারছেন না। গত মাসে আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসি গাজায় সংঘাতে যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে নেতানিয়াহু ও ইয়াব গ্যালান্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। সীমান্ত বন্ধ হওয়ার গুজব, তড়িঘড়ি ভারত থেকে দেশে ফিরছেন বাংলাদেশিরা। পশ্চিমবঙ্গের উত্তর 24 পরগনা সীমান্ত চেকপোস্ট প্রয়োজনীয় কাজ শেষে দ্রুত বাংলাদেশে প্রবেশ করেছেন রাধারানী মণ্ডল। বাংলাদেশি এই নারী ও স্কুল শিক্ষিকা ভারতে তার এক আত্মীয়র বাড়িতে গিয়েছিলেন। ভারতে থাকা অবস্থায় বাংলাদেশে হিন্দুদের ওপর হামলা, সীমান্ত বন্ধ করে দেয়া, হুমকি ধামকি সহ কিছু গুজব শোনার পর দ্রুত দেশে ফিরে এসেছেন তিনি। রাধারানী মণ্ডলের মতো অনেক বাংলাদেশি যারা বিভিন্ন কাজে ভারতে গিয়েছিলেন তারা তড়িঘড়ি করে দেশে ফিরে আসছেন। তাদের বেশিরভাগই শুনেছেন ভারত বাংলাদেশ সীমান্ত বন্ধ করে দেবে ভারতীয় উগ্রবাদীরা। এ কারণে সীমান্তে ফিরতি বাংলাদেশিদের ব্যাপক ভিড় লক্ষ্য করা যাচ্ছে। রোববার এক প্রতিবেদনে তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম টাইমস অফ ইন্ডিয়া। ফরিদপুরের বাসিন্দা রাধারানী গত 22 নভেম্বর ভারতে আত্মীয়র বাড়িতে যান। এর 3 দিন পর বিতর্কিত হিন্দু পণ্ডিত চিন্ময় কৃষ্ণ দাসকে দেশদ্রোহিতার অভিযোগে গ্রেফতার করা হয়। এরপর ভারতে এ নিয়ে ব্যাপক মাতামাতি শুরু হয়। হিন্দুত্ববাদী দলগুলোর সীমান্ত বন্ধ করে দেওয়া সহ বিভিন্ন হুমকি দেয়। এসব শুনেই তিনি দ্রুত আবার বাংলাদেশে ফিরে এসেছেন। ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী এক মুখপাত্র জানিয়েছেন, সীমান্ত বন্ধ করার সব তথ্য ভিত্তিহীন ও গুজব। তিনি বলেছেন, যাদের বৈধ কাগজপত্র আছে তাদের জন্য সীমান্ত খোলা আছে, তবে যারা অনুপ্রবেশের চেষ্টা চালাবে তাদের আটকে দেওয়া হবে। চট্টগ্রাম থেকে ভারতে যাওয়া সুকুমার টাইমস অফ ইন্ডিয়াকে বলেছেন, আমি গত সপ্তাহে হাবড়ায় যাই আমার অসুস্থ ভাইকে দেখতে। আমার পরিবার চট্টগ্রামে আছে, সেখানে উপস্থিতি কিছুটা খারাপ হয়েছে। এসবের মধ্যে আমাকে ভারতে যেতে হয়েছে। কলকাতা থেকে 80 কিলোমিটার দূরের পেট্রাপোল বন্দরে বাংলাদেশ ভারত সীমান্ত এখন বেশ ব্যস্ত। এই সীমান্ত দিয়ে শত শত বাংলাদেশি ফিরছেন দেশে। অপরদিকে বাংলাদেশ থেকে ভারতীয়রাও নিজ দেশে ফিরে যাচ্ছেন। ব্যবসা ও ভ্রমণের কাজে ভারতে যাওয়া তরুণদের একটি দলও জানিয়েছেন তারা সীমান্ত বন্ধ করার হুমকি শোনার পর দেশে ফিরে আসছেন। দর্শক, আজকের মতো এখানে শেষ করছি। দেখা হবে পরবর্তী খবরে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।